কেক তৈরি, গোলগাল সুন্দর একটা কেক। তুষি দেখেই খুশি হয়ে গেল। উপরে আবার রং বেরঙের কত কি ছড়ানো। মেয়ে ঠোঁটের উজ্জ্বল হাসি দেখে রেহিনুমা শুধালেন, তোর মন মতো হয়েছে মা? প্রশ্নটা করলেও ভদ্রমহিলা ভেবেছিলেন আগের মতোই থমথমে জবাব দিবে মেয়েটা, কিংবা হয়তো বলবেই না কিছু। কিন্তু তুষির হাসি আজ কোমল না, স্ফূর্ত গলায় বলল, হ্যাঁ, খুব। যাই, ইউসাকে দেখাবো। আপনাকে অনেক ধন্যবাদ। ও তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। কিন্তু বুক জুড়িয়ে এলো রেহেনুমার। মনে হলো এইটুকু প্রশংসায় তার পৃথিবীতে শান্তি লেপে দিয়েছে। মেয়েটা যে আজ প্রথম ওনার সাথে এমন হেসে কথা বলল। তো সে কেক এনে সোজা টেবিলে রেখেছে। ইউসা দেখেই লাফিয়ে উঠল। ওয়াও, চকলেট কেক! আই লাভ চকলেট। কিন্তু এটা তো কালো কেন? দেখে মনে হচ্ছে আলকাত্রা মেশানো। ইউসা শব্দ করে হাসে, দুপাশে মাথা নেড়ে বলে, তুমিও না? আচ্ছা যাকগে, তুমি এখন এটা কাটবে, বাড়ির সবাইকে ডাকবো। না না, এর আগে এর উপরে কিছু লেখো, তারপর। কি লিখবো? তো সে ফিস ফিস করে বলল, শোনো, তখন যেটা বললাম ওটা তো আমাদের গোপন কথা। ওগুলো সবার সামনে বলা যাবে না, হ্যাঁ? তুমি ওই কথাটার প্রথম অক্ষর লিখে লিখে দাও। ইউসা হাসতে হাসতে কোণ ঘুরিয়ে লিখল, হোম ভট, অর্থাৎ হ্যাপি মন ভাঙা ডে। তো সে ফের কণ্ঠ চেপে বলল, শোনো, কেক ঘরে নিয়ে যাই, চলো। এখানে কাটার সময় হাততালি দিয়েও ওসব বলা যাবে না, কেউ শুনে ফেললে। এসে চলো ঘরে গিয়ে চুপি চুপি কাটি। আচ্ছা আচ্ছা, এসো। তুষি ঘরে এসে বিছানায় কেক রেখে আসন করে বসল। হাত দিয়ে ইশারা করে ইউসাকেও বসালো পাশে। তারপরে ছুরি দিয়ে নরম কেকে পোঁচ দিতে দিতে বলল, হাততালি দাও, আস্তে আস্তে বলো, হ্যাপি মন ভাঙা ডে ফর তুষি। আরে দাও, কি হলো? ইউসার মুখখানা হুট করেই কালো হয়ে গেল। নিষ্প্রভ চোখে চেয়ে রইল তুষির মেদুর চেহারায়। মেয়েটার এই হাসি, স্ফূর্তি আর এই কেক নিয়ে হই হই করেও কি প্রমাণ করতে চাইছে? কষ্ট হচ্ছে না? বুক পড়ছে না ভাইয়ের জন্য? কিন্তু না বোঝাতে চাইলেও তো বোঝে ইউসা। জানে মেয়েটার ভেতরে ওরই মতো ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে। কিন্তু ইউসা মন মরা থাকলে যেমন সবাই ধরতে পারে, তুষিরটা ধরার সাধ্য কারণেই। দেখলে কেউ বুঝবেই না গতকাল রাতে খোলা আকাশের নিচে বসে বসে এই মেয়েটা কত হাহাকার করে কেঁদেছিল। ইস, সেও যদি এইভাবে শক্ত হতে পারত। ইউসা দীর্ঘশ্বাস ফেলল, হাততালি দিয়ে দিয়ে বলল যা বলার। তুষিকে দেখে মনে হচ্ছে আনন্দ যেন ধরে না, ছুরি নাড়ছে আর মাথা নেড়ে নেড়ে সুর দিয়ে বলছে, কান্নাকাটির দিন শেষ, কেক কাটার বাংলাদেশ। তারপর এক টুকরো তুলে ইউসার সামনে ধরল, জিজ্ঞেস করলো, কেমন মজা? অন্ধকার আদলেই মাথা নাড়ালো মেয়েটা, বোঝালো মজা। তো সে একটু তুলে নিজের মুখে দেয়, চোখ তুলে ঠোঁট টেনে হাসে, পরপর গলার খাজে নামিয়ে নেয় বুক চিপুক। হুট করেই তার সব হাসি উবে গেল। চোখের ভেতরে এক পশলা বিষাদের গাঢ় ছায়ায় তলিয়ে এলো পুরোটা। নিজের মুখে কেক পুড়তে পুড়তে ঢোক গিলল তুষি। টুপ করে এক ফোঁটা জল ছিটকে এসে গালের উপরে পড়ল। তাড়াহুড়ো করে মুছতে নিলে চট করে হাতটা ধরে ফেলল ইউসা। নিজেকে লুকাচ্ছ কেন তুসি? তুষি চোখ তুলে চাইল। টলমলে চোখ জোড়া দেখে ভেতরে শুদ্ধ কেঁপে উঠল ওর। হাত বাড়িয়ে বোনের মাথাটা নিয়ে এলো বুকে। একটা ভরসা আর আস্থার জায়গায় যেন খুঁজছিল তুষি। দুহাতে আঁকড়ে ধরে হু হু করে কেঁদে উঠল অমনি। হাঁসফাঁস করে আওড়ালো, আমি কেন ভালোবাসতে গেলাম ইউসা? এখন প্রত্যেকটা মুহূর্ত আমার বুকের পাঁজর ভেঙে গুড়িয়ে যাচ্ছে। প্রতিটা নিঃশ্বাসে আমি গলে পচে যাচ্ছি। ওনার এই একটুখানি প্রত্যাখ্যান, ওই একটা ভালোবাসি না শব্দে আমার গোটা জীবন ক্ষয়ে যাচ্ছে। প্রত্যেকটা পলকে বুঝতে পারছি আমি আসলে বেঁচে নেই। আমি কেন ভালোবাসতে গেলাম? ইউসা কাঁদল না, মাথায় হাত বুলিয়ে ঢোক গিলল শুধু। আমি তোমাকে কিভাবে সান্ত্বনা দেব তুসি? আমি নিজেও তো এই একই নৌকার মাঝি। শুধু আমাদের তফাৎ কি জানো? আমি জানি আমার অয়ন ভাই কোনো দিন আমায় ভালোবাসবেন না, আর কোনো দিন ওনাকে আমি পাবো না। ওনার উপস্থিতিও এখন আমার কাছে কাঁটার মতো লাগে। ওনার চোখে চোখ পড়লেও আমি কেটে ছিঁড়ে যাই, কারণ ওই দৃষ্টিতে আমি আমাকে নয়, কেবল তোমাকে দেখি তুসি। আর দেখি যাকে নিজের স্বপ্ন পুরুষ ভেবে বসেছিলাম, তার স্বপ্ন কেবল আমার বোনের জন্য তৈরি। আমি জানি না আমাদের দুজনের মাঝে কার কষ্টের পরিমাণ কতটা গভীর, কার একতরফা প্রেম, কার না পাওয়ার যন্ত্রণা অনেক বেশি।
এই যে অয়ন ভাই তোমাকে ভালোবাসে বলেই অজান্তে আমাকে ফিরিয়ে দিলেন। আমার কাছে একটা কারণ আছে দুঃখ পাওয়ার, কিন্তু তুমি, ভাইয়া যে তোমাকে ফেরানোর কোনো কারণই নেই। আর এই অকারণেই প্রত্যাখ্যাত হওয়ার জ্বালা কি খুব বেশি ধারালো? নিজের দোষ জেনে শাস্তি পাওয়া এরকম হলেও দোষ না জেনে শাস্তি পাওয়া নিশ্চয়ই ভয়ানক হবে, কিন্তু আমি তোমাকে এই শাস্তির আগুনে বেশি দিন পুড়তে দেব না। আজ আমি তোমাকে কথা দিচ্ছি তুষি, তোমার আর ভাইয়ার মিল আমি করিয়েই ছাড়বো। শওকত আজ অনেকদিন পর অফিসে গিয়েছিলেন। নিজের দোষে এভাবে বসে থাকলে তো চলবে না। সাইফুল একাই বা সামলাবে কতক্ষণ? কিন্তু অফিস বন্ধ করার একটু আগেই বাড়ি এলেন তিনি, ঠিক সন্ধ্যার পরপর। অন্য সময় ফেরার সাথে সাথেই তিনি ঘরে যান না। 2 মিনিট সোফায় বসেন, ঠান্ডা জলে গলা ভেজান, এরপর আরামসে কামরার পথ ধরেন। আজকেও এসে বসলেন সেখানে। তনিমাকে ডাকবেন এর আগেই চোখের সামনে একটা বাটি ধরল তুষি। শওকত পাশ ফিরে চাইলেন। বাটিতে 1 পিস কেক দেখে বললেন, তুই বানালি? না, ইউসার মা বানিয়েছে। শওকত ওর হাত ধরে এনে নিজের পাশে বসালেন। মোলায়েম কণ্ঠে বললেন, ইউসার মা তো তোরও মা, আর কত রাগ করে থাকবি? রাগ নেই, পড়ে গেছে। এখন যা আছে অভিমান, এটা মিটতে সময় লাগবে। আবার এই এক অভিনয়েই স্বার্থের মতো 2 যুগ পার করে দিস না। তুষি মৃদু হেসে বলল, আমার মা তো ওনার বাবার মতো এত ভয়ানক অপরাধ করেনি, তাহলে আমার এক যোগ কেন লাগবে? শওকতের সাবলীলতা মুছে গেল। খোঁজা দিচ্ছিস? অবশ্য সবাই যখন দেয় তুই বাদ দিবি কেন? খোঁচা দিচ্ছি না বাবা, শুধু সত্যিটা বলেছি। আপনার হয়তো শুনতে ভালো লাগেনি, দুঃখিত আমি। তুই বাদ যাবি কেন? না ঠিকই আছে, আসলে কিছু অন্যায় থাকেই এমন, যার বোঝা চাইলেও নামিয়ে দেওয়া যায় না। তুষি চুপ করে রইল। শওকত শুধালেন, স্বার্থকে বলেছি আমার কথাটা, দুপাশে মাথা নাড়ল সে। না। বলবি না? তুষি স্পষ্ট জানিয়ে দিল। না। শওকতের মুখের আধারও ছড়িয়ে পড়ল। ও বলল, মাফ করবেন বাবা, কিন্তু সত্যি কথা এটাই যে আপনার হয়ে আমি ওনাকে কোনো সুপারিশ করতে পারবো না। অবশ্য এই ক্ষমতা আমার নেইও, কিন্তু যদি থাকতো আমি তাও করতাম না। কিন্তু কাল যে বললি মন থেকে ক্ষমা চাইলে সবাই ক্ষমা করে দেয়, তাহলে? আমার যতটুকু জ্ঞান আমি ততটুকুই বলেছিলাম আপনাকে। ওনার কাছে গিয়ে ক্ষমা চাইতে বলেছিলাম আমি, ওনার থেকে ক্ষমা এনে দেবো বলিনি। শওকতের কণ্ঠ নিভে এলো। ও, তুষি হাতটা ওনার হাতের উপরে রাখলো, বলল, বাবা, সেদিন আমি যখন ওনার কাছে সব শুনেছিলাম, আমার আপনার উপর খুব রাগ হয়েছিল। মনে হয়েছিল যে মানুষটার জন্য পৃথিবীর এতগুলো মানুষ ভুগছে, সে কোনো শাস্তি কেন পায়নি। আপনার সাথে কথা বলবো না করেও অনেক দ্বিধা দ্বন্দ্ব পার করে আপনার ঘরে গিয়েছিলাম আমি, কিন্তু আমার রাগের এক ফোঁটাও দেখাতে পারিনি। আপনার অনুশোচনা, কান্না আর ভেতরে ভেতরে গুমড়ে মরার অনুভূতি বুঝতে পেরে আমার সব রাগ ক্ষোভ পড়ে যায়। তবে সেটুকু শুধু আমার নিজের জন্য। কোনো না কোনো ভাবে আপনার কারণে আমার পুরো শৈশব, পুরো কৈশোর সবটা নষ্ট হয়েছিল, এটা সত্যি। আপনি জানেন বাবা, আমার বয়স যখন ৮ বছর, দাদির খুব জ্বর হলো। টানা ৪ দিন কাজে যেতে পারেনি। ঘরে কোনো খাবার ছিল না। একবেলা আমি পানি খেয়ে থাকতাম। যখন কোনো খাবারের দোকানের কাছ থেকে হেঁটে যেতাম, আমার পেট উগলে আসতো খিদেতে। কিন্তু কেউ আমায় একটা দানাও ফ্রিতে দেয়নি। আর না বসতে কেউ এসে জিজ্ঞেস করেছে, "তোরা খেয়েছিস কিনা?" ওইদিকে দাদিও খাটে শুয়ে শুয়ে অসুস্থতায় খিদে কাতরাচ্ছিল। আমি যে কিছু করে খাওয়াবো ওই ক্ষমতাও তো ছিল না আমার। অসহায়ের মতো যখন রাস্তায় বসেছিলাম, আমার চোখের সামনে একটা লোক রুটি খেয়ে বাকিটা ফেলে দিয়েছিলেন। আমি ছুটে গিয়ে সেইটুকু তুলে খেয়েছি। এরপরে আমার মনে হলো, এভাবে চেয়ে চেয়ে খাবার পাওয়া যাবে না। পেট ভরতে হলে অন্য রাস্তা নিতে হবে। সেই ১ম একটা ভ্যান থেকে ১ থোকা কলা থাবা দিয়ে নিয়ে পালিয়ে গেলাম আমি। দোকানি কিছু দূর এসে আর তাড়া করেনি। ওটাই ছিল আমার জীবনের ১ম চুরি। সেদিন ওই কলা আমি আর দাদি পেট ভরে খেয়েছিলাম, জানেন? বলেই তুষি এপাশ ফিরে চোখের পানি ছিটকে ফেলে দিল। নাক টেনে নিজেকে সহজ করে বলল, কিন্তু আমার এসব নিয়ে কোনো আফসোস নেই। আমি নিজেকে নিজের ভাগ্যকে মেনে নিয়েছি। আর না এই ভাগ্যের জন্য আমার আপনার উপরে কোনো ক্ষোভ আছে। যা আছে তা কৃতজ্ঞতা, মায়া, ভালোবাসা। কারণ আমার জীবনে আপনিই ১ম আমার মাথায় হাত রেখে আমাকে মা ডেকেছিলেন। আমাকে নিজের মেয়ে বানিয়েছিলেন। বাবা ডাকার অধিকার দিয়েছিলেন। আমার ক্ষমতাও সেজন্যই ছিল। কিন্তু বাবা আর বাকি মানুষগুলো, বড় মা,
আপনার বড় ছেলে ঠকে যাওয়া সেই জেসমিন আর তার অনাগত সন্তান, এদের হয়ে ক্ষমা করার অধিকার তো আমার নেই। এদের ক্ষমা ওদের কাছেই আছে। যদিও বড় মা এত কিছু জানে না, কিন্তু আপনার মেজ ছেলে সবটাই জানে। সে নিজে চোখে তার পরিবারকে কষ্ট পেতে দেখেছে। আপনার সব অন্যায় জেনেও নিজের ভেতর চাপা দিয়েছে কেবল পরিবারের ভালোর জন্যে। তার কাছে তো আপনি অনেক বড় অপরাধী বাবা। আর তাই সেই ঠিক করবে আপনাকে সে ক্ষমা করবে কি করবে না। এই বিচার, এই সিদ্ধান্ত শুধুমাত্র তার বাবা। এখানে আমি কেউই না, কিচ্ছু না। শওকত মাথা নুয়ে চুপ করে রইলেন। কথার পিঠে যতসই উত্তর জানা নেই। হঠাৎই তনিমা এলেন সেখানে। হাসি হাসি মুখ করে শুধালেন। বাবা মেয়ের এত কি কথা হচ্ছে? তনিমার কণ্ঠ পেতেই দুজনে ঠিকঠাক হয়ে বসল। তনিমা ফ্রিজ থেকে পানি নিয়ে এসেছেন, স্বামীর দিকে এগিয়ে দিলেন সহাস্যে। তুষি জবাব দিল ঝটপট। বাবাকে কেক খাওয়াচ্ছিলাম। ও, কেক! তোমার মেয়ে আজ কি করেছে জানো? কি একটা সেলিব্রেট করবে বলে কেক বানিয়েছে, আবার ঈশাকে নিয়ে কেটেছে, সবার রুমে রুমে গিয়ে দিয়ে এসেছে। শওকত টেনে টুনে হাসলেন। বাহ, ভালোই তো। তারপরে ফুস করে শ্বাস ফেলে গ্লাসে চুমুক দিলেন তিনি। পুরুষালী মলিন মুখটাই চেয়ে তুষির কষ্ট হলো। নিরস চিত্তে ভাবল, আমি জানি বাবা আমার কথাগুলো আপনার খুব খারাপ লেগেছে, কিন্তু আমি কি করব বলুন? আমি তো সিনেমার সেই নায়িকা নই যে এক হাতে সব সমস্যার সমাধান করতে পারে। এক বাবা ছেলের বছরের পর বছর ঘটে আসা নীরব দ্বন্দ্বে আমি স্রেফ তৃতীয় ব্যক্তি। এসবে হস্তক্ষেপ করার সাধ্য আমার নেই। যদি আপনার ছেলের কখনো মনে হয় সে আপনাকে ক্ষমা করবে তো করবে। কারো কথাতে সুপারিশে ক্ষমা পাওয়াও যা, না পাওয়াও তাই। কোনো তৃপ্তি নেই এতে। তাই আমি চাই আপনি পরিতৃপ্ত হন। আপনার ছেলে আপনাকে মন থেকে মাফ করুক। আপনারাও বাকি ৫ টা বাবা ছেলের মতো হন। কিন্তু সেই দিন কবে আসবে, আদৌ আসবে কিনা জানি না আমি। তুষি, আয়নকে কেকটা দিয়েছিলি? ও তো সে কখনই বলে গিয়েছে এসে খাবে, ওটা তো আমি ইউসাকে দিয়ে আসতে বলেছিলাম। কিন্তু সেই যে ঘরে চলে গেল, বলল অনেক পড়া বাকি। হ্যাঁ, ও আজকাল খুব পড়ছে। যাই, আমিই যাই। তুষি অয়নের ঘরে যাচ্ছিল। হঠাৎ পিছু ডাকলো ইউষা। তুসি, হুম? ফিরে চাইল সে, ওকে দেখেই বলল। আরে এই তো তুমি। তোমাকে যে বললাম ওনার কেক দিয়ে আসতে, দিলে না কেন? ইউষার জবাব তৈরি। মনে ছিল না? অয়ন ভাইয়ের কেক দিতে তোমার আবার মনে নেই বলছো? এও বিশ্বাস করতে হবে এখন? কি হয়েছে সেটা বলো তো। তেমন কিছু না তো। আসলে আমার পরশু থেকে এক্সাম, তাই খুব পড়ছি। ভালো রেজাল্ট করতে হবে না? তুষি মাথা ঝাঁকালো। সে তো হবেই। না হলে যে ডক্টরের সাথে মানাবে না। ইউষা বিরস হেসে বলে। তুমি দিয়ে এসো, যাও। অথচ শেষ শব্দ অবধি আসতে আসতে ওইটুকু হাসিও ফুরিয়ে গেল তার। অয়নের সাথে তুষিকে কথা বলতে দেখলে ওর খারাপ লাগে না কখনো। খারাপ লাগে তখন যখন তুষির দিকে অয়নের মুগ্ধ হয়ে চেয়ে থাকা চোখজোড়া দেখে, যখন তুষির সাথে আগ বাড়িয়ে গল্প করতে আসা অয়নের আড়ালে এক ছটফটে প্রেমিককে দেখতে পায়। এসব দৃশ্যে ইউষার আত্মায় টান পড়ে, বুকের ভেতরে হাত ঢুকিয়ে হৃদয়ে খুবলে আনার মতো টান। তুষি বলল। সে দিয়ে আসি। তো ইউসা, আমার না কিছু ইংরেজি অর্থ লেখা বাকি আছে। আবার উচ্চারণটাও বাকি। আমি যা যা পারি না সব দাগ দিয়ে রেখেছি আমি। তুমি একটু আমায় লিখে দেবে? ইউষা কিছু বলতোই হঠাৎ চোখ পড়ল তুষির পেছনে। ইয়াসির আসছে। অমনিও সোজা হলো, জোরে জোরে বলল। আমি পারবো না গো, আমার সময় নেই। তুমি এক কাজ করো, তুমি অয়ন ভাইয়ের কাছে যাও। অমনি ইয়াসিরে দাঁড়িয়ে গেল, তাকালো ঘাড় ঘুরিয়ে। ইউষা ভান করলো দেখেইনি। তুষির ভেতরে দোটানা। ওনার কাছে যাবো? ইউষা এক মস্ত টান দিল কথায়। হ্যাঁ, কেন যাবে না? তোমার তো সবসময় ওনার কাছেই গিয়ে পড়া উচিত তুসি। উনি ইংরেজিতে কত দুর্দান্ত রেজাল্ট করেছেন, তুমি জানো সেটা? ওনাদের যে মোটা মোটা বইগুলো, সবগুলো ইংরেজিতেই লেখা। যাও যাও, ওনার কাছে যাও। অয়ন ভাই তোমাকে সব এক্কেবারে হাতে ধরে ধরে শিখিয়ে দেবে। তুষি অবোধ বালিকার মতো ঘাড় হেলালো। আচ্ছা। তারপরে পিছু ফিরতেই থমকালো একটু। একদম মুখোমুখি ইয়াসিরে দাঁড়িয়ে, শক্ত হাত মুঠো করা।
গতানুগতিক কপালে সেই এক গুচ্ছ ভাঁজ। গৌরবর্ণের মুখটা দেখে অনুভূতিতে তুষির বুক ধক করে উঠল, অথচ এক পল চেয়েই চোখ নামিয়ে ফেলল আবার। পরপর বাটি হাতে সুরসুর করে অয়নের রুমে ঢুকে গেল সে। সহসা দন্তপাটি খিচে ধরল ইয়াসির, মেজাজ খারাপ করে চাইল ইউষার দিকে, অথচ মেয়েটা দাঁত বের করে হাসল, খুব খাতির করার মতো শুধালো, কি খবর ভাইয়া, তুমি আজ এত তাড়াতাড়ি এলে? ইয়াসির নাক ফুলিয়ে বলল, কোথায় যাচ্ছিস? ইউষা যাচ্ছিল চা বানাতে, পড়ার সময় ঝিমুনি কাটাতে সুবিধে হবে বলে, অথচ বলল, নিচে টিভি দেখবো। ইয়াসির ফুঁসে উঠল একটু। তোর না সময় নেই, অনেক ব্যস্ত, টিভি দেখবি কি করে? হ্যাঁ, নেই তো, কিন্তু বিনোদনেরও তো দরকার আছে বলো ভাইয়া। সবসময় শুধু বইয়ে মুখ গুজে থাকলে মেজাজ তোমার মতো খিটখিটে হয়ে যাবে না, বলো? ইয়াসির তপ্ত চোখে চাইতেই কথা ঘুরিয়ে বলল, না মানে বলতে চাচ্ছিলাম, শরীর খারাপ হয়ে যাবে না? আগেরটা ভুলে মুখ ফসকে বেরিয়ে গেছিল। পরপরই সাগ্রহে বলল, কিন্তু কেন ভাইয়া? তুষিকে অয়ন ভাইয়ের ঘরে পাঠালাম বলে তুমি কি রাগ করলে? ওকে কি তাহলে তোমার ঘরে যেতে বলবো? বলেছি আমি? ইউষার স্বর মিনমিনে। ভেবেছিলাম বলবে। ইয়াসির কর্কশ কণ্ঠে বলল। এত আগ বাড়িয়ে ভাববি না। যেতে নিলে ইউষা পেছন থেকে বলল, ওকে ওকে, তোমার ঘরেই পাঠাবো কিনা বললে না তো? ইয়াসির কড়া চোখে ফিরে তাকালো। ভোলা ভালা নিষ্পাপ মুখে মাথা নুইয়ে নিল ইউষা ও রুক্ষ স্বরে বলল, কোনো দরকার নেই। হনহনে পায়ে চলে গেল। তারপর ইউষা হতাশ চোখে ভাবল, ভাঙবে তবু মচকাবে না। তো সে বাটি টেবিলে রাখতেই ল্যাপটপ থেকে মুখ তুলল অয়ন। হাসলো সাথে সাথে। হেই তুষি, বসো বসো। নিজের পাশ দেখলেও তুষি পাশে বসলো না, বসলো কাছে পিঠের ওই চেয়ারটাতে। বলল অবাক হয়ে, আপনার সেই ক্লাস এখনো শেষ হলো না? ওটা শেষ। আমি এতক্ষণ একটা ভিডিও কনসালটেশন করলাম। সেটা কি? এটা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে যারা টাকার জন্য ডক্টর দেখাতে আসতে পারছে না, তাদের প্রযুক্তির সাহায্যে একটা ভিডিওর মাধ্যমে চিকিৎসা দেওয়া, তাদের সমস্যার কথা শোনা, তারপর ওষুধ সাজেস্ট করা। এটাতে অনেকের ফিস নেই, কিন্তু আমি ফ্রি দিচ্ছি। তুষি মুগ্ধ হয়ে বলল, আপনি খুব ভালো মানুষ। ইউ অলসো। ও ভ্রু বাঁকালো। কিভাবে বুঝলেন? অয়ন অবিলম্বে বলল, ভালো না হলে কেউ নিজের ভাঙা পা নিয়ে অন্যকে হসপিটালে নেয়, তাও ভ্যান চালিয়ে? তুষি ক্লান্ত শ্বাস ফেলল। আপনারা সবাই এখনো ওখানেই পড়ে আছেন? ওটা তো একটা মানুষ হিসেবে মানুষের দায়িত্ব। কিন্তু সবাই তো এই দায়িত্ব পালন করে না। সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবে কিভাবে একজনের বিপদে দেখেও আরেকজন তাকাতে তাকাতে পাশ কাটিয়ে যায়। আচ্ছা ছাড়ো এসব, তোমার কেকের কথা বলো। কি উপলক্ষে বানালে বললে না তো? তুষি কাঁধ উচালো। এমনি। সত্যি? হুম। ওকে। তা তোমার পড়ার কি খবর? আর তো বইটা নিলে না? তুষি মন খারাপ করে বলল। নিয়ে কি করব? ইউষার তো পরীক্ষা। আপনিও ব্যস্ত? অয়নের চোখে মুখে উদ্বেগ। কে বলছে আমি ব্যস্ত? তোমার জন্য আমি সবসময় ফ্রি। তাই? অবভিয়াসলি। তুষি খুশি হয়ে বলল, ইস, সবাই যদি আপনার মতো মিশুকে ভালো আর মজার হতো এরকম। আপনি কিন্তু সবসময় এরকমই থাকবেন, হ্যাঁ? অয়নের চোখ মুখ পাল্টালো। বিমোরও একটা সূক্ষ্ম ধারায় মজে এলো নজর। কণ্ঠ খাদে নিয়ে বলল, আর তুমি সবসময় এমনই হাসবে তুষি। তোমার হাসিটা ভীষণ সুন্দর। গালের পাশে একটা আস্ত পুকুর জেগে ওঠে, না হাসলে ওটা দেখা যায় না। তুষি সব প্রশংসা বাদ দিয়ে প্রশ্ন করল তৎক্ষণাৎ, আর ইউষার হাসি, ওর হাসি কেমন লাগে আপনার? অয়ন ভ্রু কুঁচকে ফেলল। ইউসার হাসি? হুম। ওর হাসি সুন্দর নয়? অয়ন চোখের পাতা একবার ডানে বামে ফেলল, কপাল গুটিয়ে বসেছে একটু। ইউষার হাসিটা আসলে কেমন সেভাবে কখনো খেয়াল করেনি তো। ইয়াসির এসির পাওয়ার একদম তলানিতে দিয়েছে, তবু মনে হচ্ছে মাথার তালুর জ্বালা পোড়া যাচ্ছে না। ওইটুকু মেয়ে যাকে ও এক হাতে তুলে একটা আছাড় মেরে অজ্ঞান করে দিতে পারবে, সে ভাব নিচ্ছে ওর সাথে। চোখে চোখ পড়লে এমন ভান করছে যেন দেখতেই পায়নি। কেউ নেই এখানে, ওর কিসের এত ভাব? ইয়াসির বলেছে ভাব
ভালোবাসে না সেই রাগ দেখাচ্ছে, বেশ করেছে বলে। ওর ইচ্ছে ও ভালোবাসবে কিনা, তাতে এইভাবে এড়িয়ে যাওয়ার কি আছে? কিসের এত তেজ? আবার ওকে দেখিয়ে দেখিয়ে অয়নের ঘরে যাচ্ছে, সারাদিনও নিশ্চয়ই এসবই করে বেড়ায়। শুধু শুধু পড়াশোনার নাটক পড়তে তো দেখে না, টই টই করে ঘুরছে, হাতের মধ্যে ওনা নাচিয়ে হাঁটছে, বিরক্তিকর মেয়ে একটা। ইয়াসিরের চোখ পড়ল আয়নায়, সেও চিবক পাথরের মতো কঠিন হয়ে আছে। আশ্চর্য, এ কাঠিন্যতা কিসের? শ্বাস তো স্বাভাবিকভাবেই নিচ্ছে, তাহলে এমন হিস হিস শব্দ হচ্ছে কেন? ও দুই গাল ফুলিয়ে শ্বাস ফেলল। ওই চোর এসেই ওর সব পুরো উল্টোপাল্টা দিচ্ছে, মেজাজে দফা রফা করে ফেলেছে একেবারে। মন চাইছে হাতে হ্যান্ডকাফ পরিয়ে একদম জেলে ভরে দিতে। সারাদিন সার সার করে কাঁদবে, ছেড়ে দিন বলে চেঁচাবে, বুঝবে মজা। ইয়াসির রাগে ক্ষোভে গায়ের জামা খুলে ছুঁড়ে মারল মেঝেতে। অমনি কেউ একজন বলল, কি ব্যাপার, মাথাটা খুব গরম মনে হচ্ছে? ইয়াসির তাকালো, জয়নব এসেছেন। অমনি ব্যস্ত হয়ে বলল, দেদুন এসো। বৃদ্ধা খুব ধীরে ধীরে এগিয়ে এলেন। ফ্লোরে পড়ে থাকা ইউনিফর্মটা তুলতে গেলে বাদ সাধল ইয়াসির, হাত বাড়িয়ে তুলল নিজেই। বসো। বিছানায় বসলেন তিনি ও বলল, আজ হঠাৎ আমার ঘরে? তোমার খবর নিতে এলাম, দিনকাল কেমন যাচ্ছে? ইয়াসির সন্দেহী চোখে চাইল, হেসে ফেললেন জয়নব। অমন করে তাকিও না, মনে হচ্ছে পুলিশের ডাড়ায় বসে আছি, জেরা করবে এক্ষুনি। ইয়াসির চোখ সরিয়ে নিচের ঠোঁট কামড়ালো। জয়নব বললেন, বসো এখানে। ইচ্ছে করছে না, এভাবেই বলো। ফোঁস করে শ্বাস ফেললেন পৌরা। বললেন, তোমার মা আমার ঘরে আসছিল, বলল তুমি নাকি তুষির সাথে সম্পর্কটা আর টানতে চাচ্ছ না। ইয়াসির চুপ করে রইল, দাঁতের নিচে এখন নিচের ঠোঁট পিষছে। উনি বললেন, দাদু ভাই, জীবনের সমস্ত সিদ্ধান্ত ভেবেচিন্তে নিতে হয়। আমরা তোমাকে কখনো কিছু নিয়ে জোর করিনি, কিছু চাপিয়েও দেইনি, এবারও দেব না। তোমার বাবাকে নিজেদের পছন্দ বিয়ে করিয়েছিলাম, হ্যাঁ সে মানা করেনি, কিছু বলেও নি, কিন্তু তার ফল একটু হলেও আমার সায়ন দাদু ভুগেছে, তোমরাও যথেষ্ট ভুগেছ। সেদিন থেকে আমি শিখেছি নিজের সিদ্ধান্ত অন্যের উপর ঠেসে দিতে নেই। তাই তোমার জীবন তুমি বেছে নেবে, তোমার কি করা উচিত। তবে একটা কথা বলবো, যা করবে তাড়াতাড়ি, কারণ সময় গেলে সাধন হবে না। ইয়াসির ফিরল দাদির মুখের দিকে, বুঝতে না পেরে বলল, মানে? দেখো, আমার বয়সটা কিন্তু এমনি এমনি বাড়েনি, চুলগুলো অকালে পাকে নেই, কিন্তু এত বছরের জীবনের সম্পর্কে অভিজ্ঞতা ভালোই হয়েছে, কিছু দেখলে বুঝতেও পারি। কি বলতে চাইছো তুমি দেদুন? জয়নব রয়ে শুয়ে বললেন, তুমি অয়ন আর তুষিকে খেয়াল করেছো কখনো? তুরন্ত ইয়াসিরের চেহারা টান টান হয়ে গেল, গুটিয়ে রাখা চোখজোড়া সজাগ হলো তড়িৎ। জয়নব বললেন, আমি ওদের অনেক আগে থেকেই লক্ষ্য করেছি, আজ সকালেও করলাম, আর একটু আগে এ ঘরে আসতে আসতে পাশের ঘর থেকে ওদের হাসাহাসির শব্দ শুনলাম। অয়ন জোয়ান ছেলে, তুষিরও বয়স কম, বেশি মেলামেশায় হিতে কখনো বিপরীত না হয় ভেবে দেখছো? ইয়াসির সাথে সাথে বলল, হলে হবে, আই ডোন্ট কেয়ার। সত্যি কি তাই? ইয়াসিরের কণ্ঠ দৃঢ়। হ্যাঁ তাই, তবে অয়ন আমার ভাই, ও নিজের স্ট্যাটাস নিয়ে খুব পজেসিভ। ও এমন কিছুই করবে না যাতে ওকে নিয়ে কেউ কখনো দুটো বাজে কথা বলতে পারে। ওকে আমি চিনি, তুমি বেশি বেশি ভাবছো। জয়নব মুচকি হাসলেন। দাদু ভাই, কে কি করবে না করবে আমি জানি না, আমার যা মনে হয়েছে তোমাকে শুধু তাই বললাম। আগুন আর বরফ কখনো একসাথে বেশিক্ষণ থাকতে পারে না, পানি হয়ে সব ভাসিয়ে দেয়। তারপর একটু দম নিয়ে বললেন, তুষির অতীত যদি বলি, ও তো একটা চোর ছিল, তাই না? অথচ এই চোর মেয়েটার চোখে তোমার জন্য আমি অঢেল সম্মান দেখেছি, সেটা কিন্তু ভালোবাসাও হতে পারে। আর আমি তোমাকে যতটুক চিনি, কেউ তোমাকে তোমারই সামনে ভালোবাসবে আর তুমি তা বুঝবে না, তা হতেই পারে না। ইয়াসিরের কপাল কুঁচকানো, চোখ নিচে শুকনো ঠোঁটটা ঝিপ দিয়ে ভেজালো, চোখের পর্দায় ভেসে উঠল সুরম্য কিছু অতীত। বাড়ি ফেরা মাত্রই তুষিরে তাকে দেখে ছটফটানো ওই প্রতীক্ষিত দৃষ্টি, ছাদে ওর পেছনে লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে থাকা, হাতে কেক নিয়ে খাওয়াতে এসে সেই চেয়ে থাকা, ওর বুকের ঘায়ে ওষুধ লাগাতে লাগাতে চাউনির ধরন, আর তারপরে বলা, আপনারই তো রক্ত। চট করে চোখের পাতা নেড়ে মাথা থেকে ওসব ঝেড়ে ফেলল ইয়াসির। শুনতে পেল জয়নব বলছেন, আজ আমি একটা কথা বলি দাদু ভাই, শোনা না শোনা তোমার ব্যাপার,
তুমি যদি বুঝে যাও তুষি তোমাকে ভালোবাসে, তাহলে একটা ফয়সালায় আসো। আর আগে নিজেকেও প্রশ্ন করো, তুমি কি চাও? যদি তুষিকে চাও, সম্পর্কের রাশ টানো, দূরত্ব গোছাও। আর যদি ওকে না চাও, তবে চলতে দাও এমন। কিন্তু সব জেনে বুঝে অবহেলা করে ঝুলিয়ে রেখো না। মানুষ একবেলা না খেয়ে মরে যায় না, মানুষ মরে যায় অবহেলায়। ইয়াসিরের অগোছালো নজর অন্যদিকে। শক্ত মুখে বলল। আমার যা বলার মাকে বলে দিয়েছি। বৃদ্ধা নিরাশ হলেন। উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন। বেশ, তবে যা হচ্ছে হোক। তাহলে আমরা দুজন একটা লড়াইয়ে আসি, চলো। তোমার পুলিশে তীক্ষ্ণতা না আমার বয়সের অভিজ্ঞতা? দেখি কে জিতে। বাজি রইল কেমন? আর আমি জানি এই বাজিতে তুমি গো হারাই হারবে। সকাল 7টা বাজে। বাড়ির সব কাজ শেষ করে সৈয়দ নিবাসের দুই গিন্নি মাত্রই 2 কাপ চা নিয়ে বসেছেন। রেহিনুমার চোখ মুখ চকচক করছে, স্পষ্ট বোঝা যাচ্ছে বেশ খুশি তিনি। তনিমা জিজ্ঞেস করলেন। কি রে, ঠোঁটে দেখছি হাসি ধরছে না, কি ব্যাপার? ভদ্রমহিলা যেন একটু বলার অপেক্ষাতেই ছিলেন, অমনি স্ফূর্তচিত্তে বললেন। আপা, তুষিকে যে কাল কেক বানিয়ে দিলাম, ও সেটার খুব প্রশংসা করেছে জানো, আবার আমাকে ধন্যবাদও দিয়েছে। তনিমার চোখ মুদে গেল। মুচকি হেসে দীর্ঘশ্বাস ফেললেন। আহারে, মেয়ের জন্য ছোটটা কি ব্যাকুল হয়ে আছে। সামান্য একটু ধন্যবাদেও কেমন বাচ্চাদের মতো করছে দেখো, বললেন। আমি তো বলেছিলাম আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আরও কিছুটা সময় দিলে তুষি তোর সাথে একদম স্বাভাবিক হয়ে যাবে, দেখিস। রেহিনুমা সহাস্যে ঘাড় নাড়ালেন, যেন হবেই এরকম। হঠাৎ সচকিতে বললেন। আচ্ছা আপা, তুমি তো এখনো বললে না সার্থকাল কি বলেছিল? তনিমার হাসিটা মুছে গেল অমনি। আমতা আমতা করে বললেন। তেমন করে কথা হয়নি রে, ব্যস্ত ছিলাম তো। ব্যস্ত? ও মা, ও না তখনই ফিরলো? ও সময় আবার কিসের ব্যস্ততা? আপা, তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? কই, কি লুকাবো? রেহিনুমা চুপ করে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন। স্বার্থ বিয়ের ব্যাপারে মানা করে দিয়েছে, তাই না? তনিমা মুখ কালো করে মাথা নুয়ে ফেললেন। রেহিনুমার আনন্দ মাখা চেহারাটাও নিভে গেল সাথে। মন খারাপ করে হাত থেকে কাপ নামিয়ে রাখলেন তিনি। গলা দিয়ে এখন কিছু নামবে না। দুজনের দীর্ঘ শ্বাস প্রশ্বাসের মাঝে কারো কৌতূহলীর স্বর ফুটে এলো। কার বিয়ের কথা হচ্ছে এখানে? চকিতে মাথা ঘুরিয়ে ফিরলেন তারা। বিস্ময়ে চোখ কপালে উঠল অমনি। বসা থেকে দাঁড়িয়ে গোল গোল চোখে পা থেকে মাথা অবধি রোকসানাকে দেখলেন এক পল। একটা অটোসাটো ফতুয়ার সাথে জিন্স পরেছে, সেটার আবার হাঁটুর নিচে অল্প করে ছেঁড়া, ঘাড় সমান চুল পনিটেইল করে বাঁধা, পায়ে চকচকে কেটস। পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমে ঢলছে আইরিন। রেহিনুমা অবাক হয়ে বললেন। এই সকাল সকাল কোথায় যাচ্ছ তোমরা? রোকসানা কপাল কুঁচকে বললেন। ড্রেস আপ দেখেও বুঝতে পারছো না? অবশ্য বুঝবে কি করে, নিজে তো এসবের ধারে কাছেও যাও না। আমরা জগিংয়ে যাচ্ছি। আইরিন চোখ ডলতে ডলতে বলল। বাট মাম্মা, আই ওয়ান্ট টু স্লিপ, প্লিজ আমাকে ছেড়ে দাও। বেবি, তুমি তোমার মামিদের কাছে থেকে থেকে একদম অলস হয়ে যাচ্ছ। তুমি জানো, অ্যাব্রোডে মানুষের চেয়েও ভোরে জগিংয়ে যায়। ইটস গুড ফর হেলথ মাই কিউটি। কিন্তু তুমি তো নিজেই কাল 12টা অবধি ঘুমালে। রোকসানা রেগে রেগে বললেন। কাল আমি জার্নি করে এসেছিলাম, তাই ঘুমিয়েছি। এত কথা বলতে হবে না, চুপচাপ চলো। আইরিন ঠোঁট ফোলায়। এই জগিংয়ের ভূতটা হঠাৎ মায়ের ঘাড়ে চাপলো কেন? নিজে যাবে যাক না, ওকেই বা টানছে কেন সাথে? রোকসানা তনিমাকে বললেন। আচ্ছা ভাবে শোনো, আমাদের আসতে আসতে 9টা বাজতে পারে। তুমি আমার জন্য টোস্ট আর গ্রিন টি রেডি করে রেখো, যেন এলেই পাই, কেমন? তনিমা ঘাড় কাত করলেন। আচ্ছা। ভদ্রমহিলা পা বাড়াতে নিলে পিছু ডাকলেন রেহেনুমা। বলছিলাম যে রোকসানা শোনো। রোকসানা চরসূচক শব্দ করে বললেন। সানা, ছোট ভাবি, আর কতবার বলবো? অনলি সানা। হ্যাঁ মানে সানা, বলছিলাম কি ভাই, এভাবে বাইরে না গেলে হয় না। আসলে পাড়ার সবাই মোটামুটি আমাদের চেনে তো, একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তুমি, তাই আর কি বলছিলাম যদি চেঞ্জ করে যেতে। রোকসানা মুখের উপরে বললেন। নো ওয়ে, আমি কেন চেঞ্জ করব? শোনো, কে কি মনে করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। ইটস স্মার্টনেস।
তুমিও বরং এবার একটু স্মার্ট হও ভাবি। আর কতদিন এরকম ম্যারম্যারে শাড়ি পরে ঘুরবে? আমার মতো নিজেকে আপডেট করো। এমনিতেই তোমার গায়ের রং একটু চাপা, সবসময় সংসেজে ঘুরলে কেমন বোরিং লাগবে না? আইরিন চোখ বুজে শ্বাস ফেলল। এই শুরু হয়ে গেছে। তনিমার ভারী মেজাজ খারাপ হলো। নিজে ফকফকে সাদা বলে কিছু হলেই ছোটটাকে গায়ের রং নিয়ে কথা শোনায়, কিন্তু উত্তর না দিয়ে চুপ করে রইলেন একমাত্র ননদ। বেড়াতে এসেছে, আবার চলেও যাবে, তাই বললেন না কিছু। রেহেনুমাও বরাবরের মতো নিশ্চুপ। স্বভাবের নরম না হলেও শ্বশুর বাড়ির কারোর সাথে তার তর্কে যাওয়ার ধাত নেই। অথচ তক্ষুনি কোত্থেকে ভূতের মতো হাজির হলো তুষি। হাই তুলতে তুলতে এসে দাঁড়ালো, কথার মাঝে ফোড়ন কেটে বলল, শার্ট প্যান্ট পরলে মানুষ আবার স্মার্ট হয় নাকি? ও মা, তাহলে এতদিন বস্তিতে থেকেও আমি আপনার মতো স্মার্ট ছিলাম, আর আপনি কিনা একটু স্মার্ট হওয়ার জন্য এতকাল বিদেশে পড়েছিলেন? সাথে খ্যাক খ্যাক করে হাসল মেয়েটা। চোখে মুখে উন্মত্ত বিদ্রুপ নিয়ে বলল, ধ্যাৎ, এত পয়সা খরচা না করে আমার কাছে এলেই তো হতো। আমার থেকে না হয় দুটো শার্ট প্যান্ট ধার দিতাম। রোকসানা বিহ্বল হয়ে বললেন, মানে? এই, তুমি কি বলতে চাইছো আমি তোমার ওই বস্তির ফুটপাত থেকে কেনা জামা কাপড় পরতাম? তুষি কাঁধ উছালো। পড়লে অসুবিধা কি? আপনার প্যান্টও যে জায়গায় ছেঁড়া, আমারও একই জায়গায় ছেঁড়া। গাছ আপেলের হোক আর আলুর, শেকড় তো সেই মাটি থেকেই ওঠে। রোকসানা চোটে কিছু বলতে চাইলেন, তুষি কথা কেড়ে নিল। মুহূর্তে কেমন শক্ত গলায় বলল, আপনার কথা পরে শুনবো, আগে আপনি আমার প্রশ্নের উত্তর দিন। সব সময় আমার মাকে এত খোঁচা দিয়ে কথা কেন বলেন আপনি? এসেছেন 2 দিন, কিন্তু 200 কথা খুঁচিয়ে বলা শেষ আপনার। আমাদের বস্তিতে বলে ননদিনী কুটনা নানি, এটা বুঝি আপনিই সেটা? তনিমার চোখ বেরিয়ে এলো। রেহেনুমা জিভ কাটলেন, চাপা কণ্ঠে বললেন, আহ, চুপ কর। কিন্তু ক্রোধে গন গন করে উঠলেন রোকসানা। কি কি বললে তুমি আমাকে? তুষিকে থামানো গেল না। ফটর ফটর মুখে খুই ফুটিয়ে বলল, বলতে তো অনেক কিছুই চাই, কিন্তু ফুপি বলে বলছি না কিছুই। আমি আবার বড়দের রেসপেক্ট করি তো। আপনিও আমাকে ফলো করবেন, হ্যাঁ? আমার মা সম্পর্কে আপনার বড় হয় না? সবসময় ওনাকে সম্মান দিয়ে কথা বলবেন ফুপি। ওনার গায়ের রং চাপা নাকি সেটা আমার মা বুঝবে। এ নিয়ে আপনার এত সমস্যা কোথায়? ক্যাটকেটে ফর্সা হলেই যদি সুন্দর হতো তাহলে মানুষ মূলা দেখে নাক কুচকাতো না। রেহেনুমা ছটফট করে তনিমারের দিকে চাইলেন, অথচ মাথা নুয়ে হেসে ফেললেন তিনি। ভদ্রমহিলা ফিসফিস করলেন বিহব্বল হয়ে। আপু তুমি হাসছো? মেয়েটাকে থামাও। এইদিকে আইরিন হতবাক বাকরুদ্ধ। একবার তুষিকে দেখছে, আরেকবার মাকে। তার মা এত কথা জানে, অথচ তুষিকে উত্তর দিতে পারছে না। তুষি আরও কিছু বলতো, পূর্বেই ছুটে এসে ওর মুখটা চেপে ধরলেন হাসনা। অতি বিনয় নিয়ে বললেন, মাফ করেন মা, এই মাইয়ের মুখ বন্দুকের গুলির মতন চলে, খালি কথা কয়, কিছু মনে করেন না। রোকসানা ফুঁসছিলেন। কিরমির করে কিছু বলার আগেই চোখ পড়ল ওপরে। অফিসের জন্যে পুরো দস্তর তৈরি হয়ে বেরিয়েছেন সাইফুল। ভাইয়ের সামনে তো ভাইয়ের মেয়েকে কিছু শোনানো যাবে না। রাগ ক্ষোভ গিলে গজগজ করে হাঁটা ধরলেন ঘরে। আইরিন পেছন পেছন ছুটলেন। অধৈর্য হয়ে বলল, মাম্মা, মেয়েটা তোমাকে কত আজে বাজে কথা শোনালো, আর তুমি ওকে কিচ্ছু বললে না? রোকসানা ফুঁসতে ফুঁসতে ভাবলেন, বেয়াদব মেয়ে, তোমাকে একটা শিক্ষা না দিলে আমার এক ফোঁটাও শান্তি হবে না। হাসনা তুষির মুখ ছেড়েই মাথায় একটা চড় মারলেন। তেতে বললেন, সমস্যা কি তোর? এত আজাইরা কথা কসকে? হ্যাঁ তোর মুরব্বই না? তো কি করব? আমার মাকে কথা শোনালে আমি ছেড়ে দেব নাকি? আমি এত ভালো মেয়ে নই। কথা শেষ হতেই হুড়মুড় করে এসেই ওকে জড়িয়ে ধরলেন রেহিনুমা। ফুপিয়ে বললেন, মায়ের প্রতি এত টান, তাহলে দূরে দূরে থাকিস কেন? একটু না হয় ভুল করেই ফেলেছি, তাই বলে এখনো রাগ করে থাকবি? সন্তান যখন অন্যায় করে তখন কি বাবা মা ক্ষমা করে দেয় না? তাহলে বাবা মা অন্যায় করলে সন্তান ক্ষমা করতে পারে না কেন? তুষি উত্তর দিল না, তবে অভিমানে জিও রাখল না আজ। দুহাত পেঁচিয়ে জড়িয়ে ধরল মাকে। রেহেনুমার মনে হলো তার বক্ষপটের খা খা শূন্যতায় ঝুম বৃষ্টি শুরু হয়েছে। মমতার তাপে গলে যাচ্ছে ভেতরটা। ঝরঝর করে কেঁদে ফেললেন অমনি। তুষি খুব করে চাইছিল শক্ত রাখবে নিজেকে, অথচ চোখের কোণ ছুঁয়ে কতগুলো স্রোতের লাইন নেমে নেমে এসে গলা অবধি থামল। রেহেনুমা দুহাতে ওর মুখটা তুলে বললেন, এখন থেকে আমাকে মা বলে ডাকবি তো? চোখে জল নিয়েও ঠোঁট ছড়িয়ে হাসল মেয়েটা। ডাকবো? মাকে মা না ডেকে যাব কোথায়?
রেহিনুমা খুশিতে দিশা হারিয়ে ফেললেন। মেয়ের কপালে মাথায় চুমু খেলেন কয়েকবার। অদূর থেকে সেই দৃশ্যটায় বুক ভরে শ্বাস ফেললেন সাইফুল। হাসলেন হাসনাও। আঁচলের কোণ তুলে তনিমা চোখের জল মুছলেন। যাক, অবশেষে মা মেয়ের অভিমানের পাল্লা শেষ হলো। এবার সবার সব ভালো হবে, শুধু যদি একটু বুঝতো সাত্যটা। তুষির মনে হচ্ছে ইউষা আজকাল বড্ড পালাই পালাই করছে। পড়াতেই চাইছে না, পড়তে চাইলেই বলছে অয়ন ভাইকে বলো। কেন ও কেন অয়ন ভাইকে বলবে? এত বেশি ওনার ঘরে যাওয়া আসা করা কি ঠিক? যতই ভাই বোন হোক। এদিকে সাইফুল গতকাল তুষির স্কুলে গিয়েছিলেন, কথা বলে এসেছেন কর্তৃপক্ষের সাথে। অভিভাবকের স্থানে নতুন করে তাদের নাম ছাপা হয়েছে। সাথে খবর নিয়ে এসেছেন জুনের শুরুতেই ক্লাস 4-এর পরীক্ষা শুরু হবে। খবরটা পেতেই তুষির মাথায় আকাশ ভেঙে পড়ল। কতগুলো দিন ও ঠিকঠাক পড়াশোনা করেনি, আগের যা পড়া ছিল তাও ভুলে গেছে। কতগুলো অঙ্ক যে এমনিই পড়ে আছে এখনও, আজকে ইউষাকে চেপে ধরে সব করিয়ে ফেলতে হবে। তো সে ছুটন্ত ঘোড়ার মতো ধূপধাপ করে সিঁড়ি বেয়ে উঠছিল, কোনো দিকে খেয়াল টেয়াল নেই। ঠিক সেই সময় ওপাশ থেকে পর্দা সরিয়ে মাত্রই বের হলো স্বার্থ। দুজনের একটা তুখোড় ধাক্কা লাগবে যখনই, তুরন্ত তুষির হাতটা টেনে সরিয়ে নিল কেউ একজন। ভয় আল্লাহ গো বলে চেঁচিয়ে উঠল মেয়েটা। ভোরকে দাঁড়িয়ে গেল স্বার্থ, তাকালো হকচকিয়ে। তুষি প্রচণ্ড ভয় পেয়েছে, হাত থেকে বই খাতা সব পড়ে গেছে নিচে। অয়ন বলল, রিল্যাক্স তুষিস, রিল্যাক্স, ইটস মে। মেয়েটা ধাতস্থ হলো, চোখ ঝাপটে ঝাপটে বলল, এভাবে টানলেন কেন? টানবো না, আর একটু হলেই তো ভাইয়ের সাথে ধাক্কা খেয়ে নিচেই পড়ে যেতে। স্বার্থ এতক্ষণ কিছু বোঝেনি। অয়নের শেষ কথায় চেহারা টান টান হলো অমনি। তো সে দম নিয়ে বলল, ও, তাহলে ভালোই করেছেন। স্বার্থ আশ্চর্য চোখে চাইল, দাঁতের নিচের দাঁত বসে যায়। ভালোই করেছেন মানে? কি ভালোই করেছে? এখন ওর সাথে ধাক্কা খেতে এত সমস্যা? তুষি নিচে পড়া বই খাতার দিকে চাইল, তুলতে বসলো, তখনই বসলো অয়নও। দুজনের কারোরই পরিকল্পনা ছিল না, অপ্রস্তুতিতে কপালে কপাল ঠুকে গেল তাই। হতবুদ্ধি বনে একে অন্যকে দেখে পরপর হেসে উঠল ওরা, অথচ সেই হাসিতে স্বার্থের কান ঝাঝা করে ওঠে। খসখসে হাত মুঠো করে মটমটিয়ে চিবুক ফোটায় সে। জ্বলন্ত চোখে একবার তুষিকে দেখে অয়নের দিক চাইল স্বার্থ, তারপরে খটমটে চিত্তে লম্বা পায়ে নেমে গেল নিচে। চওড়া শরীরটার প্রস্থান পথে চোখের কোণ তুলে এক পল দেখল তুষি। বুকের ভেতরে থেকে উগলে আসা বেদনা ঠেসে ঠোঁটের হাসি ধরে রাখল তাও। অয়ন সব গুছিয়ে দিয়ে উঠে দাঁড়ালো, জিজ্ঞেস করল, এসব নিয়ে যাচ্ছ কোথায়? ইউষার কাছে পড়বো। কিন্তু আমি তো ক্লাসে যাচ্ছি। ইউষার গলা শুনে ফিরে চাইল ওরা। অয়ন কবজি উল্টে হাত ঘড়ি দেখে বলল, এখন মাত্র 8:30 বাজে। ইউষা ওর দিকে তাকালো না, সোজা তুষিকেই বলল, 9:30টায় ক্লাস, আমি তোমাকে এসে পড়াই তুষি। আচ্ছা। তারপরে মাথা নুয়ে নেমে গেল মেয়েটা। অয়ন একটু অবাক হয়, ইউষা ওর সাথে কথা বলল না কেন? প্রশ্ন করল তুষিকে। ওর কি হয়েছে কিছু জানো? তুষি মিটমিটিয়ে হাসলো। কেন? খুব ছটফট লাগছে বুঝি? কিছু হলেও বা আমি কেন বলবো? আপনি খুঁজে বের করুন, এটা তো আপনারই দায়িত্ব, তাই না? তারপর সেও নেমে গেল। অয়ন কিছুই বোঝেনি, বিড়বিড় করে বলল, আমার দিক তো। মা, রোকসানা তো এখনো এলো না। ওর নাস্তাটা কি এখন বানাবো না আরো পরে? ছাড়ো তো বৌমা, যখন আসবে তখন দেখা যাবে, এত না ভেবে খেতে বসো। তনিমা ঘাড় নাড়ালেন, প্রৌঢ়া শুধালেন। সৈকত কোথায়? আজকেও ঘরে খাবে নাকি? জবাব দিলেন সাইফুল। ভাইজান বেরিয়ে গেছে আম্মা, সেই জন্যই তো এত আরাম করে খাচ্ছি। ও, রেহেনুমা হাসি হাসি মুখ করে বললেন, রোকসানা আপা, আসাতে একটু ব্যাপারটা ভালোই হয়েছে। বলো তো কি? কি? এই যে আমার রোজ আমাদের সাথে খেতে বসেন। জয়নব হাসলেন, বললেন, রুকসানার জন্য আসি না রে মা, আসি তো মেয়ের জন্য। তুষি সেদিন আমার ঘরে গিয়ে কি বলছে জানো? রেহেনুবা একটু ঘাবড়ে গেলেন। মেয়েটা আবার মাকে কি বলল? কি কি বলেছে আম্মা? বলেছে ছোট থেকে তো তোমার কোলে উঠে জ্বালাতে পারেনি, এখন আবার খাবারও ঘরে একা একা খাও। কেন বুড়ি, একটু কষ্ট করে নিচে নামা যায় না? এত হাট্টাগুট্টা দুটো নাতি তোমার, হাঁটতে না পারলে তাদেরকে বলবে পিঠে চড়িয়ে নিয়ে যেতে, তাও তোমার আশা চাই। সবাই একসাথে খেতে না বসলে ভালো লাগে নাকি?
কথাটায় সশব্দে হেসে উঠল সবাই। রেহেনুমা দুপাশে মাথা নেড়ে বললেন। এই তুষিটাও না কখন যে কি বলে। স্বার্থ তখনই চেয়ারে বসেছিল, এসেই শুনল এখানেও তুষির নাম। এমনি ওর মেজাজ খিচড়ে আছে। তনিমার সামনে প্লেট দিতেই তুরন্ত ঠেলে দিয়ে বলল, খাবো না। অন্য কিছু খাবি তাহলে? কফি। খালি পেটে কফি শরীর খারাপ করবে তো। স্বার্থ গম গম করে বলল। যা চেয়েছি দাও তো, এখন এত কথা ভালো লাগছে না। সবাই বিভ্রান্ত চোখে মুখ দেখাদেখি করল। মিন্তু মিনসে চেহারায় খাবার গালে দেয়। মেজো ভাইয়াটা দিন দিন আরও মেজাজি হয়ে যাচ্ছে। না, সে জীবনে কখনো পুলিশ টুলিশ হবে না। তাহলে আসামি ধরতে ধরতে তারও মাথার রগ ফেটে যাবে। ইউষার তুষি এলো তখনই। তুষিকে দেখেই তনিমা বললেন, ওমা, তুই এত বই খাতা নিয়ে কোথায় যাচ্ছিস? যাচ্ছিলাম ইউষার কাছে, কিন্তু ওর ক্লাস আছে। মিন্তু টান দিয়ে বলল। আরে বাহ বাহ বাবা, ছন্দ মিলে গেল। সাইফুল চোখ রাঙিয়ে বললেন, তুমি চুপচাপ খাও। খাবার সময় এত কথা বলো দেখেই তো 33 ছাড়া কপালে কিছুই জোটে না। ছেলেটার ঠোঁট উল্টায়। দিদুন। বৃদ্ধা চোখ রাঙিয়ে বললেন, সাইফুল, তোর তো সাহস কম না, আমার সামনে আমার নাতিকে এসব বলছিস? ইউষা চোরা চোখে স্বার্থকে দেখছে। কেমন পাথর সেজে বসে আছে চেয়ারে, চোখ তুলছে না, মুখ নড়ছে না। চিবুকের হাড়গুলো কীরকম কড়মড় করছে দেখো। খেয়াল করলো অয়নও এসেছে সেথায়। অমনি ও টেনে টেনে বলল, আমি তো তোমাকে বললাম অয়ন ভাইয়ের কাছে পড়ার কথা, আমার থেকে ভাইয়া ভালো বুঝিয়ে দেবেন। ভাইয়া তো এই বাড়ির সবচেয়ে বেশি মেধাবী ছাত্র তুষি। বিশ্বাস না হলে সবাইকে জিজ্ঞেস করে দেখো। এই তো মেজো ভাইয়াও এখানে আছে, ওনার থেকেই শুনে নাও। আমি ঠিক বলেছি না? বলো ভাইয়া, তুষির এখন ওনার কাছে বেশি বেশি পড়তে যাওয়া উচিত না? বলো। স্বার্থ দাঁত খিচে বলল। তুলে এক আছাড় মারবো। আমাকে জিজ্ঞেস করছিস কেন? তারপরে দুম দাম করে উঠে গেল সে, রেখে গেল হতচকিত হয়ে বসে থাকা মানুষদের। সাইফুল অবাক হয়ে বললেন, স্বার্থর আবার কি হলো? ইউষার পেট ফেটে এলো হাসিতে, অথচ দুঃখী দুঃখী মুখ করে বলল, এভাবে বকলো কেন? কি এমন বললাম আমি? তুষির মায়ায় নিঃশেষ হয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে বলল। কষ্ট পেও না ইউষা, জানোই তো বিটকেলটা কত খুচুরে। জয়নব বললেন। কিন্তু ও হঠাৎ রেগে গেল কেন? কেউ কিছু বলেছে? তুষি কণ্ঠ চেপে বলল, কিছু সার থাকে দিদুন, যাদের সামনে লাল কাপড় দেখাতে হয় না, এমনি এসে গুঁতো দিয়ে যায়। তোমার এই নাতিটাও অমন। বিভ্রমে ভরা পরিবেশ বদলে গেল অমনি। ফের হু হা শব্দে স্রোত বইল হাসির। স্বার্থ তখন বসার ঘরে শক্ত হয়ে বসেছিল। হাসির আওয়াজে মাথা গরম হলো আরও। সে যে না খেয়ে উঠে এলো তা নিয়ে কারো মাথা ব্যথাই নেই। সব কেমন হই হই করছে। আর ওই একজন হঠাৎ এত পড়াশোনার ইচ্ছে উদয় হলো কেন? নিশ্চয়ই অয়নের সাথে হাসাহাসি করার সুযোগ পাবে বলে। স্বার্থ চটে যেতে যেতেও সোজা হলো আবার। মনে পড়ল দাদির কথা। ঘোষণা করে লড়াই এসে নামেনি, কিন্তু এরকম নীরব চটপাট করলেও তো হেরে যাওয়া হবে। সৈয়দ স্বার্থ আবরার তো হেরে যেতে শেখেনি। প্রতিপক্ষ যেই থাকুক সে জিতবে, আর প্রসঙ্গ যদি তুষির হয় জিততে তো হবেই। তারপর মিনিট 10 কাটলো। কফি নিয়ে এখনও আসেনি তনিমা। তবে সার্থক খেয়াল করলো অয়ন বের হচ্ছে। কানে ফোন, দরকারি কল পেয়েছে হয়তো। ইউষাও বের হবে এখন। অয়ন লাইন কেটেই বলল, চল তোকে নামিয়ে দিই। ইউষা প্রস্তাব নাকচ করে বলল, বাবার সাথে যাব, লাগবে না। তুষি বলল, ইউষা, বাবাকে একটু বলবে আমার জ্যামিতি বক্স লাগবে। আচ্ছা। কিন্তু ঢোক গেল সে। ও বাবার সাথে যাচ্ছে না। কথাটা কেবল অয়নকে এড়িয়ে যেতে বলেছে। অয়ন তখনই বলল, চাচ্ছু তো ফিরবে সেই রাতে, সময় পাবে না। আর তুমি আমাকে বলো তুষি, তোমার আর কি কি লাগবে? ইউষা জানে এখন শ্বাস নিতে কষ্ট হবে ওর, চোখ ভিজে আসবে মেঘে ঢাকা আকাশের মতো। কিন্তু এসব যে প্রশ্রয় দিলে চলবে না। নিশ্চুপ পাশ কাটিয়ে বেরিয়ে গেল তাই। স্বার্থ চুপচাপ বসে শুনছিল, চোখের সামনে মেলে রাখা ফোন। হাবভাব এমন যেন ওদিকে তার আগ্রহই নেই। কিন্তু অয়নের এই আগ বাড়িয়ে আদিক্ষেতায় কান খাড়া করে নিউজ ফিডে ব্যস্ত হাতটা সাথে সাথে থামালো। জলজলে স্ক্রিনে শক্ত করে পিষে রাখলো আঙ্গুল। তুষি বলল, আর কিছু লাগবে না। ফলোয়ার্স? স্বার্থ চোখ বুজে শ্বাস ফেলল। তুষি ভেবে ভেবে মনে করলো ইউষা বেলি ফুল খুব পছন্দ করে। যদি অয়নকে দিয়ে আনিয়ে চমকে দেয়া যায়। পরীক্ষার চিন্তায় যা উদাস হয়ে ঘুরছে, খুব খুশি হবে মেয়েটা। অমনি প্রফুল্ল চিত্তে বলল,
হ্যাঁ, বেলি। অয়ন ভ্রু গোছালো। বেলি, কিন্তু তোমার তো গোলাপ পছন্দ। তুরন্ত স্বার্থ খ্যাপাটে চোখে চাইল। গোলাপ পছন্দ? কই, ওকে তো কখনো বলেনি, অথচ অয়ন সব জানে। তুষি বলল। বেলিও আনবেন? নিশ্চয়ই, আসি। অয়ন বেরিয়ে যেতেই তুষি দৌড় চাপালো। এক হাতের ভাঁজে বই পুস্তক তখনও আছে। তারপরে গুনগুন করতে করতে পথ ধরল ঘরের। স্বার্থের মতো একটা দীর্ঘদেহী মানুষ যে সোফায় বসে আছে দেখেইনি যেন। এতক্ষণের সব ঘটনা তার উপর তুষির এই নীরব অবজ্ঞায় স্বার্থের মাথায় রক্ত চড়ে বসল। রাগে ফুলকি তোলা আগুন ছুটে এলো চোখে। যখনই মেয়েটা পাশ কাটিয়ে যাবে আচমকা থাবা দেওয়ার মতো করে কোনোই টেনে ধরল স্বার্থ। তুষির বুকটা ছ্যাঁত করে উঠল। চমকে গেল খুব, ভালো করে তাকাতেও পারল না। কেমন টানতে টানতে কোথাও একটা নিয়ে চলল স্বার্থ। স্টোর রুমের পাশে খালি একটা জায়গা আছে, একেবারে তুষিকে সেখানে এনে থামালো সে। ছুঁড়ে ফেলার মতো দাঁড় করিয়ে বজ্রস্বরে বলল। এই চোর, এই সমস্যা কি তোমার? তুষি ভীষণ ঘাবড়ে গেছে। শ্বাস পড়ছে জোরালো, টানা হেঁচড়া করে স্তম্ভিত ফিরল এইবার। প্রথমে নজর পড়ল স্বার্থের দপদপে আঁখিতে, পরপর খেয়াল করল হাতের পেলব ত্বকে। 5টা আঙ্গুলি দাবিয়ে দিয়েছে সে। এমন রুক্ষ স্পর্শ, এমন ফুটন্ত জলের মতো তপ্ত দৃষ্টি, অথচ তুষির হৃদয় নুয়ে এলো। বুকের দ্রিম দ্রিম শব্দ হাহাকার তুলে নড়ে উঠল ফের। সে এক টালমাটাল অস্থির অনুভূতি, অন্তরপটের কোথাও যেন হু হু করে বাজল। सांसों ने कहा रुख मोर लिया, कोई राह नजर नहीं आए। धड़कन ने कहा दिल छोड़ दिया, कहा छोड़ी इन जिस्मों ने साए। यही बार बार सोचता हूँ तन्हा मैं यहाँ, मेरे साथ साथ चल रहा है यादों का धुआं। जो भेजी थी दुआ वो जाके आसमां से यूं टकरा गई कि आ गई है लौट के सदा। একজোড়া নিবন্ধ কাতর চোখে চোখ পড়তে স্বার্থের ক্ষুদ্র চিবুক নিভে যায়। দৃষ্টি নরম করে ঠোক গিলল সে। গলার শিরায় ভেসে উঠল এক টুকরো অদ্ভুত স্থিরতা। হাতের ওই পোক্ত বাঁধন একটু আলগা হলো এবার। সঙ্গে সঙ্গে নিজেকে ছাড়িয়ে আনলো তুষি। কপাল কুঁচকে বলল। কি আশ্চর্য, এখনো চোর চোর করছেন কেন? আমি এখন আর চোর নই, এখন আমি এই বাড়ির মেয়ে, সৈয়দ মেহরিন রহমান তুষি। সরি সরি, না না, সৈয়দ ইনায়া রহমান তুষি, বুঝেছেন? স্বার্থের নম্রতা শেষ। তুষির হম্বি তম্বিতে মেজাজ পাল্টে গেল। ফের কটমটিয়ে বলল। তুমি কে সেটা জানার কোনো ইচ্ছে আমার নেই। তোমার সমস্যাটা কোথায় আমি শুধু সেইটুকু জানতে চেয়েছি। কি শুরু করেছো ইদানিং? তুষি যেন আকাশ থেকে পড়ল। আমি আমি আবার কি করলাম? করলেন তো আপনি। এভাবে কেউ মেয়ে মানুষের হাত ধরে টানে, লোকে দেখলে কি বলবে? কি? কিসের কি? আপনার আমার মধ্যে কি স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক আছে? নেই তো। আমাদের বিয়ে না ভুলভাল বিয়ে ছিল? তাহলে যখন তখন এভাবে আমার হাত ধরবেন না আপনি। আপনি আমার কেউ না, কেউ না এর মতোই থাকবেন, ঠিক আছে? স্বার্থ বিমূঢ় স্তব্ধ, অথচ কি সাবলীল তুষি। এতগুলো কথা কেমন ফটাফট শেষ করে দম নিল সে। স্বার্থের বিস্ময় বা হতবম্বতায় যেন কিচ্ছু যায় আসে না। পরপরই আগের কথা শুধরে নিয়ে বলল। ওহ না না, ভুল বলেছি। আপনি হলেন আমার আমার বাবার বড় ভাইয়ের ছেলে, মানে আমার চাচাতো ভাই, আমার বড় ভাই। স্বার্থের মাথায় বাজ পড়ল, স্তম্ভিত আওড়ালো। বড় ভাই? তুষি ঘাড় বাঁকিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলল। হিসেবে তো এমনটাই দাঁড়ায়। চাচাতো ভাই তো ভাইয়ের মতোই, তাই না? তাহলে এবার থেকে আমিও আপনাকে ইউসার মতো মেজো ভাইয়া বলে ডাকবো। সেক্ষেত্রে একজন ভাইয়ের মতো করে আপনি আমার হাত ধরতেই পারেন, ঠিক আছে ভাইয়া? স্বার্থ তাজ্জব হয়ে বলল। হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড? আমি তোমার ভাইয়া? তাহলে আপনি আমার কে? প্রশ্নটা কোনো প্রশ্ন নয়, শূন্য আকাশের পানে চেয়ে থাকা এক চাতকের বৃষ্টির জন্য অপেক্ষা করার মতো আকুলতা এ। তুষির হরিণের ন্যায় কালো চোখে হাজার প্রস্থ আশা, আর বুকের কোথাও গিয়ে খটখট করা আশ্চর্য কম্পন। যেন স্বার্থ মুখ ফুটে বলবে, আমি তোমার সব দোষী। বিয়ে হোক বা না হোক, আমরা কবুল বলেছি, মানে আমি তোমার স্বামী। কিন্তু সেসব হলো না। শক্ত চিবুক কষে মুখ ঘুরিয়ে নিল সে। এই সরাসরি ছুরির মতো অবজ্ঞা তুষির সব প্রতীক্ষায় রক্তের লম্বা দাগ টানল। হৃদয়টা নিঃশব্দ ব্যথায় চুরমার হলো ফের। ফোঁস করে শ্বাস ফেলে মিহিস্বরে বলল।
আপনি কি আর কিছু বলবেন? স্বার্থের রৌর স্বরে ঝাঁজ। কেন দাঁড়িয়ে থাকতে পা খসে যাচ্ছে? একটু আগে তো তুষি কথা টেনে নিল, চটাং চটাং করে বলল, হ্যাঁ, যাচ্ছে। অহেতুক আপনার সামনে দাঁড়িয়ে থাকবো কেন? আমার কি কোনো কাজ নেই নাকি? কত পড়া আমার। আর আপনি এরকম কিছু না বললে শুধু শুধু টেনে আনবেন না আমায়। এতে আমার অসুবিধা হয়, বুঝেছেন? এখন আসি ভাইয়া, ভালো থাকবেন। তুষি চলে গেল। একবার ফিরেও তাকালো না। দ্বিতীয় দফায় স্তব্ধ নির্বাক স্বার্থ। থ বলে আওড়ালো। ভাইয়া, আমি ভাইয়া। তক্ষুনি তনিমা কফি নিয়ে এলেন। কি রে, তুই এখানে? আমি আরও ওই দিকে খুঁজে এলাম। ওই নে তোর কফি। স্বার্থ খিটমিট করে বলল, খাবো না। ও মা, কেন? জানি না। এই আবার কি কথা? এই তো বললি কফি খাবি। স্বার্থ হালকা চেঁচালো। এখন তো বলছি খাবো না। তাহলে আমি এখন কফিটা দিয়ে কি করব? ভাইয়াকে গিয়ে খাওয়া চো। তারপরে গজ গজ করে বেরিয়ে গেল সে। তনিমা নির্বোধ বনে গেলেন। বের করে বললেন, আমার আবার ভাইয়া এলো কোখান থেকে? স্বার্থ থানার উদ্দেশ্যে বেরিয়েছিল মিনিট 10 হবে, অথচ ওকে আবার বাড়ি ঢুকতে দেখে অবাক হলেন তনিমা। এগিয়ে এলেন জোরালো পায়ে, উদ্বেগ নিয়ে শুধালেন, কি রে, চলে এলি? হুম। যাবি না আজ? শরীর খারাপ নাকি? না। প্রতিটা উত্তর কেমন গম গম করে ছুড়ল। তনিমা ভালো করে দেখলেন ওকে। চোখা নাকটা ফুলকো লুচির মতো লাগছে, কপালে শিরার ভাঁজে গরম ধাঁচ, চোখ মুখও ঠিক নেই। কি নিয়ে এত রেগে আছে ছেলেটা? স্বার্থ ঘাড় ঘুরিয়ে এক পলক স্টোর রুমের দিকে চাইল। জোরে জোরে পড়ার শব্দ আসছে। ও নিচের ঠোঁট দাঁতে কামড়ে ভাবল কিছু একটা। জিজ্ঞেস করল, অয়ন কখন ফেরে? তনিমা বললেন, অয়ন এই তো দুপুরে আসবে বলল। কেন রে? এমনি। তারপরে লম্বা পায়ে রওনা করলো ঘরে। তনিমা আর মাথা ঘামালেন না। এই ছেলের মেজাজ বোঝা তার কম্য নয়। স্বার্থ হাতের ঘড়ি খুলতে খুলতে বুক ফুলিয়ে ছোট্ট শ্বাস ফেলল। নিজের উপরে ত্যক্ত বিরক্ত সে। এই যে অর্ধেক পথ গিয়েও আবার ফেরত এলো বাসায় কেন? এই যে ওর মাথাটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, তাও বা কেন? মানুষের জীবনে খুব বাজে একটা ব্যাপার হলো প্রচণ্ড রাগ হবে, কিন্তু রাগের কারণ থাকবে না। তবে স্বার্থর মনে হলো না ওর রাগ অযথা। এই তো যতবার তুষির ওই ভাইয়ার ডাক কানে এসে লাগছে, ঝাঁঝিয়ে উঠছে সব। মাথার তালুসহ চুলেও যেন আগুন ধরে যাচ্ছে। সে সময় মিন্টু দরজায় এসে দাঁড়ালো, মিনমিনিয়ে ডাকলো, ভাইয়া। স্বার্থের তপ্ত মেজাজে এক ফোঁটা ঘি পড়ল অমনি। আবার ভাইয়া। খ্যাপাটে চোখে ফিরতেই ছোট্ট মিন্তু ঘাবড়ে যায়, ভয় ধরে ছুট লাগায় সহসা। স্বার্থ চেঁচিয়ে ডাকলো সাথে সাথে, মিন্তু শোন। ছেলেটা দুরন্ত কদম থামলো, ঘুরে চাইলো ভয়ে ভয়ে। স্বার্থেও বলল, ভেতরে আয়। এবারে স্বর মোলায়েম, একটু ভরসা পেল মিন্তু। গুটি গুটি পায়ে এসে দাঁড়াতেই বলল, পালাচ্ছিলি কেন? না মানে ভাবলাম রেগে আছো। স্বার্থ বড় বড় শ্বাস টেনে মাথা ঠান্ডা করলো। অন্যের রাগ তো ভাই বোনের উপরে দেখিয়ে লাভ নেই। জিজ্ঞেস করলো, কিছু বলবি? আমাকে 500 টাকা দেবে? বাবার কা। পুরোটা বলার আগেই ওয়ালেট বের করে টাকার নোট বাড়িয়ে দিল সে। মিন্তুর মুখ ঝলকে ওঠে, খুশি হয়ে বলে, থ্যাংক ইউ ভাইয়া। স্বার্থ চোখ বুজে চসূচক শব্দ করলো। আবার ভাইয়া? ইউষার ক্লাস শেষ। টানা ক্লাস হওয়ায় দুপুরও গড়িয়ে গেছে। ক্লাসরুমের এসিরি থেকে বাইরে আসতে প্রখর তাপে চামড়া পুড়ে গেল। একটু বেশি গরম আজ। এটুকুতেই মুখ ঘেমে যা তা অবস্থা। অবসন্ন পা টেনে টুনে গেটের বাইরে এসে দাঁড়ালো সে। একবার তাকালো দুপাশে। বাড়ির গাড়িতে ইউষা কম যাওয়া আসা করে, সেজন্য আজকেও আসতে মানা করেছিল। অথচ যা রোদ, এখন মনে হচ্ছে গাড়ি এলেই ভালো হতো। রিকশার হদিসে হন্যে চোখ ঘোরাতে ঘোরাতে হঠাৎ এক জায়গায় এসে থমকে গেল ইউষা। সবেগে ছলাৎ করে উঠল বুকের ধার। অদূরে দাঁড়িয়ে হাত নাড়ল অয়ন। স্ফুর্তে চিত্তে ডাকল, ইউসা। মেয়েটার মুখ কাগজের মতো সাদা হয়ে গেল। চোখের ভেতরে লেপ্টে এলো বিবর্ণ কিছু ব্যথা। অয়ন ভাই, অয়ন ভাই এখানে কেন? অয়ন হাসি মুখে এগিয়ে আসছিল, অমনি পাশ ঘুরিয়ে হনহন করে হাঁটা ধরল ইউষা। ছেলেটা স্তব্ধ হলো একটু, বিভ্রমে ঘুটিয়ে এলো চোখ। ইউষার এই আচরণ অয়ন চেনে না, কখনো এমন করতেও দেখেনি। পরপরই পায়ের গতি বাড়িয়ে পিছু ছুটল সে, ডাকলো অনেকবার, ইউসা। ইউসা শোন। ইউসা।
মেয়েটা জোরে জোরে হাঁটছে, ঢোক গিলছে শক্ত মুখে, বুকের ভেতরে গোল উত্তাপের ন্যায় জট পাকানো কান্নাটা উঠে আসছে গলায়। অয়ন ভাই কেন এসেছেন? কি চাইতে এসেছেন? বাড়িতে সারাক্ষণ ওকে কাটাছেঁড়া করে হয় না? এখন কি গলা চেপে মেরে ফেলবে? কিন্তু মানুষটার লম্বা পায়ের সাথে কুলানো গেল না। কেমন তেড়ে এসে পেছন থেকে হাতটা টেনে ধরল অয়ন। মৃদু রেগে বলল, ব্যাপারটা কি তোর? এতবার ডাকছি শুনতে পাচ্ছিস না? ইউষা একদম ওর চোখের দিকে চাইল, শীতল স্বরে বলল, কেন এসেছো আমার ইউনিভার্সিটিতে? তোমার কি কাজ শুনে? অয়নের মুখ কালো হয়ে গেল। এভাবে কথা বলছিস কেন? আমি তো এর আগেও আসতাম, তুই কত খুশি হতি। ইউষা কাঠ গলায় বলল। কিন্তু আজ খুশি হইনি, বিরক্ত হয়েছি। অয়ন স্তম্ভিত হয়ে বলল। ইউষা, শশব্যস্ত চোখ নামিয়ে নিল মেয়েটা। অয়নের মুঠোয় থাকা হাতটাকে মোচড়ালো একটু। বুক কাঁপছে, কাঁপছে গলার স্বর, অস্থির লাগছে সব কিছু। গলার মতো ফুঁসে ওঠা বেদনার জোয়ারে ছিঁড়তে চাইছে ভেতরটা। অয়ন ছুলে ইউষার সব খুইয়ে যায়, দুর্বলতা নিতে আসে মন। এখনই হয়তো কেঁদে ফেলবে সে। অয়ন আকুল গলায় বলল, তুই কি আমার উপরে রাগ করেছিস ইউষা? আমি কি কিছু করেছি? ইউষার চোখ এলোমেলো। না। মিথ্যা বলিস না, কদিন ধরেই খেয়াল করছি তুই তো এমন ছিলি না। কি হয়েছে তোর? বল আমাকে। আমি কিছু করলেও বল, দরকার পড়লে বকাঝকা কর, কিন্তু প্লিজ এরকম করিস না। তুই আমার সাথে ঠিক করে কথা বলিস না ইউষা, আমাকে এড়িয়ে যাচ্ছিস। আমার খুব খারাপ লাগছে। ইউষা তাকালো, ধরাসরে শুধালো, আমি কথা না বললে কেন তোমার খারাপ লাগবে শুনি অয়ন ভাই? কারণ আমি তোকে ভালোবাসি। ইউষার পৃথিবী দুলে উঠল, থমকালো তার চাউনি। বিমর্ষ আদলের সাথে ধক ধক করে সুর বাজল বুকে। ঠোঁট নেড়ে বলল, কি? অয়ন সাথে সাথেই বলল, হ্যাঁ, তোকে আমি ছোট বোনের মতোই ভালোবাসি ইউষা। তাহলে তুই আমার সাথে রাগ করলে আমার কষ্ট হবে না? ইউষার সদ্য ফোটা স্মিত হাসিটা শেষ ঝড়ে বাতাসে প্রখর আলো নিভে সব যেমন আধারে ডুবে যায়, তেমন অন্ধকারে তলিয়ে গেল সেও। হুড়মুড়ে কালো মেঘ আকাশের শুভ্রতা মুছে যাওয়ার মতন ছিনিয়ে নিল তার সবটুকুনি। বুকের বাঁ পাশ মুচড়ে উঠল, দুমড়ে দিল তার আশা ভরসা আর প্রচণ্ড ভালোবাসা। ইউষার আর শক্ত থাকা হলো না। অক্ষিকূটে ছুটে আসতে চাওয়া জলটা লুকাতে পারল না ও। ঠোঁট ভেঙে ফুপিয়ে উঠল। অমনি অয়ন তাজ্জব বনে গেল, ব্যস্ত হয়ে বলল, কাঁদছিস? কাঁদছিস কেন তুই? বলতে বলতে টের পেল মুঠোর ভেতরে থাকা ইউষার পেল হাত কাঁপছে। রীতিমতো থরথর করছে মেয়েটা, শ্বাস নিচ্ছে হাঁ করে, চোখ মুখ ফ্যাকাশে হয়ে আসছে প্রায়। অয়ন উৎকণ্ঠিত আওড়ালো, ইউষা, তোর কি শরীর খারাপ লাগছে? উত্তর এলো না। এর আগেই উড়ো পাতা খসে পড়ার মতো করে ঢলে পড়ল মেয়েটা। মাটি ছোঁয়ার আগেই ধরফর করে ধরে ফেলল অয়ন, একেবারে মিশিয়ে নিল বুকে। ইউষা জ্ঞান হারিয়েছে। অয়ন তাড়াহুড়ো করে ওকে কোলে তুলে ফেলল। চিন্তায় মরিয়া হয়ে এগোলো গাড়ির দিকে। রোকসানা জগিংয়ের পর কোথাও একটা গিয়েছিলেন, হয়তো শপিংয়ে। দু হাতে ভরে ব্যাগ নিয়ে সোজা গিয়ে রুমে ঢুকলেন নিজের। সকালে তুষের ওসব কথা এখনও তার মাথা থেকে যায়নি। মুখ দেখে বেশ বুঝছেন রেহিনুমা। আগ বাড়িয়ে নিজেও আর কিছু জিজ্ঞেস করতে গেলেন না। দু কথা বলতে গেলে 10টা শুনিয়ে দেবে। আইরিন ফ্রেশ হয়ে নিচে এসে দেখলো স্বার্থ সোফায় বসে আছে, হাতে আইপ্যাড, পরনে বাসার জামা কাপড়। অমনি চাঁদ পাওয়ার মতো খুশিতে খলবল করে ছুটে এলো সে। প্রফুল্ল স্বরে বলল, আপনি আপনি আজ থানায় যাননি? স্বার্থ অনর পাথরের ন্যায় বসেছিল এতক্ষণ, মাথায় এক বিশেষ উদ্দেশ্য তার। কণ্ঠ শুনে চোখ তুলে চাইল। আইরিনকে দেখে মুখের পেশিতে টান পড়ল একটু। তড়িৎ নজর ফিরিয়ে বলল, না। আইরিন চারপাশটা দেখলো একবার। মামিরা রান্নাঘরে, মাম্মাম শাওয়ারে ঢুকেছেন। আপাতত এখানে কেউ নেই। স্বার্থের কাছাকাছি থাকার একটা সুবর্ণ সুযোগ পেয়েই মেয়েটা চটপট করে এসে বসলো। মানুষটাকে সে সহজে বাড়িতে পায় না। রাতে যখন আসে ওইটুকু সময় কি আর মন ভরে কথা বলা যায়? আইরিন বসতেই স্বার্থ সরে এলো একটু। বিরক্তি লুকোতে আইপ্যাডে চোখ রাখলো। আইরিন অল্প করে এগিয়ে আসে, একটা সময় আরও কাছাকাছি হয়। না তাকালেও মেয়েটার হাবভাব বুঝে ফেলল স্বার্থ। স্ক্রিনে চোখ রেখে গলা ঝাড়ল সে, কিন্তু আইরিনের উপরে প্রভাবই পড়ল না। এসব আকার ইঙ্গিতের বারণ মাথাতেই নিল না সে। উল্টে মুগ্ধ চোখে বলল, ডায়েট্রি করিয়েছেন বুঝি? খুব সুন্দর লাগছে। স্বার্থ বিব্রত হয়। উত্তরের বদলে নিরেট মুখে বলল, ওপাশে জায়গা আছে আইরিন, সামনেও এতগুলো সোফা খালি, সরে বসো।
শক্তপোক্ত কথাটায় আইরিনের বিমোহ মুছে গেল। মুখ কালো করে সরল তক্ষুনি ঘর থেকে বেরিয়ে এলো তুষি। ওনা নাচাতে নাচাতে বলছিল, সব পড়েছি। বলতে বলতে সোফায় তাকাতেই হোঁচট খেলো মেয়েটা। আইরিন আর স্বার্থ পাশাপাশি, তাও আবার এমন ফাঁকা বসার ঘরে। তুষির মাথার ভেতরে বারুদ জ্বলে উঠল। কটমটিয়ে কিছুক্ষণ চেয়ে রইল সে। স্বার্থ যেই দেখল তুষি এসেছে, চিবুক কঠিন করলো অমনি। সাথে সাথে নজর নামিয়ে নিল হাতে, যেন মেয়েটাকে সে দেখেনি, দেখলেও পাত্তা দেবে না। তুষির মেজাজ চড়ে গেল। কত বড় খারাপ বদমাইশ একটা লোক। ওর ভাইয়া ডেকে ঘরে যেতে দেরি আর ডাইনিটাকে পাশে বসাতে দেরি নয়। তাও কি আঠার মতো চিপকে আছে দেখো। কই, ওকে তো এভাবে কখনো বসালো না। উল্টে ও ধারের কাছে এলেও কেমন ছ্যাত করে ওঠে। তুষি রাগে কি করবে বুঝতে পারল না। মন চাইল আইরিনের হাতটা টেনে হিঁচড়ে ধরে স্বার্থের পাশ থেকে তুলতে। দিক দিশা না পেয়ে ও হন হন করে আইরিনের সামনে গিয়ে থামল। স্বার্থ চোখের কোণ তুলে নিঃশব্দে তাকালো এক পল। তুষির তপ্ত চোখ মুখ দেখে একটু ঘাবড়ে গেল আইরিন। আচমকা তুষি হাত বাড়ালো, হকচকিয়ে মুচড়ে উঠল সে। ভাবল স্বার্থের পাশে বসাতে মারবে, কিন্তু ওর পাশ থেকে টিভির রিমোট তুলল মেয়েটা। কাঁধের চুল পেছনে ঠেলে বলল,